বিচার ব্যবস্থার উপর আক্রমণ নিন্দনীয়, সীমালঙ্ঘন করেছেন সাংসদ। গতকাল বিচার ব্যবস্থা নিয়ে করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে আজ নাম না করে আক্রমণ করলেন রাজ্যপাল। মানুষ বুঝতে পারছেন কে সীমালঙ্ঘন করছে, পাল্টা টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর এ নিয়েই চড়ছে রাজনৈতিক তরজা। আমার বলতেও লজ্জা লাগে যে বিচার ব্যবস্থার একজন দুজন এমন আছে যারা সম্পূর্ণ যোগসাযোগে কাজ করছে, তাদের তল্পি বাহক হিসেবে 1%, এবং কিছু হলেই যারা সিবিআই দিয়ে দিচ্ছে। It is judicial action that cases are handed over to CBI. The Honorable Member Parliament crossed the red line. শনিবার বিচার ব্যবস্থা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল। বললেন সীমারেখা পার করে ফেলেছেন সাংসদ। পাল্টা টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, কে সীমারেখা অতিক্রম করছেন মানুষ তা জানেন। যা ঘিরে ফের একবার তৈরি হলো রাজ্যপাল ও তৃণমূলের সংঘাত। সম্প্রতি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে খুন, পুড়িয়ে হত্যা, ধর্ষণের মতো অভিযোগের একাধিক ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে শনিবার হলদিয়ার আইএনটিটিউসির একটি সভা থেকে বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রবিবার শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে নিশানা করেন জগদীপ ধনখড়। It is most unfortunate that constitutional institutions in the state are under attack. Attack on judiciary is reprehensible. A judge who ordered CBI inquiry into SSC scam is most condemnable. It is contemptuous. এখানেই থামেননি রাজ্যপাল, এ নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। I am calling upon the Chief Secretary to urgently initiate appropriate action. If we attack judiciary in a public meeting in this manner, we are sacrificing democracy. This is indicative of totalitarian regime. পাল্টা টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সবসময় ক্ষমতার কাছে সত্য কথা বলায় বিশ্বাসী। গতকাল আমি বলেছিলাম কিভাবে কলকাতা হাইকোর্টে 1% কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কেন্দ্রের সাথে যৌথভাবে কাজ করছে। মানুষ সব দেখছেন, তারা জানেন আসলে কে সীমারেখা অতিক্রম করছে। বিজেপির দালালি করতে করতে, ধারাবাহিকভাবে দালালি করতে করতে জগদীপ ধনখড় আপনি সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন। কোনো ক্ষেত্রে কোনো ব্যতিক্রমী পর্যবেক্ষণ ধরা পড়ে, সিস্টেমের প্রতি পূর্ণ সম্মান রেখে সেই ব্যতিক্রমী অবজারভেশন কোনো সাংসদ যদি প্রকাশ করে থাকেন, তাকে এইভাবে আক্রমণ করার কোনো রাইট এই বিজেপির দালাল জগদীপ ধনখড়ের নেই। ওনাদের বিরুদ্ধে রায় গেলে এটা বলেন ওনারা। বাকিরা বলছে যে পশ্চিমবাংলায়ও বিচার ব্যবস্থাকে টিএমসি প্রভাবিত করে ফেলেছে। পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থার উপরেও আস্থা নেই। যেভাবে সিবিআইয়ের আদেশ এবং স্টে আসলো, তাতে সন্দেহ হয়েছিল অনেকের, কিন্তু মানুষ যেটা চেয়েছিলেন ওটাই হয়েছে। এটা কোর্টের সুমোটো দেওয়া হয়েছে, কোর্টকে হিউমিলেট করা হচ্ছে। বিচারের রায় আমাদের ভালো লাগে, কোনো ভালো লাগে না, তার জন্য উচ্চ কোর্ট আছে। যে বক্তা সে হাজিরা না দেওয়ার জন্য কোথায় যাচ্ছিল, দরবার না করলেই পারত। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তরজা চলছেই। সনৎ ঝা, প্রসেনজিৎ সাহা, মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ। এসএসসির নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা থেকে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিষয়ে মন্ত্রিসভার শিলমোহর দেওয়ায় এই মন্তব্য করলেন রাজ্যপাল। মনে করিয়ে দিলেন তিনি সই করলে তবেই বিল আইনে পরিণত হবে। রাজ্যপালকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। The balloon is becoming bigger. Appointment of those who were never in the list, merit list. So these are issues to divert attention. Bill becomes act when governor signs, and ordinance is issued when governor signs. এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় বঙ্গ রাজনীতি। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চাইছে রাজ্য সরকার। প্রস্তাবে শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভাও, জানিয়ে প্রথমবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার দাবি, এসএসসির দুর্নীতি মামলা থেকে নজর ঘোরাতেই আচার্যের ইস্যুটি সামনে এনেছে তৃণমূল সরকার। As regards
who becomes chancellor, whether the role of the governor can be curtailed, I will examine when paper will come to me. The same issue was raised in December 2021. This is a ploy, tactics to generate media optics, to divert attention. আপনি নিশ্চিত থাকতে পারেন আইনের পথে চলছে, রাজ্য সরকার সেখানে যাচ্ছে না। আর যখন দেশব্যাপী বিক্ষোভ চলে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ, সার, কোথায় থাকেন মশাই জগদীপ ধনখড়, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট? মুখ্যমন্ত্রীকে আচার্য করা নিয়ে চিন্তাভাবনার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসাতে নবান্ন সবুজ সংকেত দিয়েছে বলে সূত্রের খবর। এদিন এ নিয়েও রাজ্যপালের গলায় শোনা গিয়েছে কার্যত হুঁশিয়ারির সুর। Vice chancellors forming a union, and much worse, chancellors of private universities. Some of them are big industrialists. They also formed a union. I have constituted a committee in my capacity as governor to investigate their affairs. The state of education in West Bengal is alarming. 25 vice chancellors were appointed against law, promoting inferior talent dictated by patronage, favoritism and nepotism. উনি জানলেন কি করে তোষামত বা অন্য কোনো ইত্যাদি প্রভৃতি? বাংলার শিক্ষা সংস্কৃতি রক্ষা করার দায় এবং দায়িত্ব বাংলার মানুষের, এবং বাংলায় মানুষের দ্বারা নির্বাচিত যে সরকার, সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তাদের। সরকারের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাকে কুক্ষিগত করার চেষ্টার অভিযোগ তুলছে বিরোধীরাও। যেগুলো কে আচার্য হবে সেটা তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ নেই, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেট্রোল ডিজেলের দাম কমানো। লক্ষ লক্ষ বেকার যুবক, 45 লক্ষ বেকার যুবক বাইরের রাজ্যে কাজ করতে গেছে, তাদের চাকরি দেওয়া। কে আচার্য হবে এটা দিয়ে কার পেট ব্যথা? সাধারণ মানুষের কোনো পেট ব্যথা নেই, কিন্তু এই কাজগুলোকে ইচ্ছে করে সামনে আনা হচ্ছে যাতে এই আসল সমস্যাগুলো, দুর্নীতি, এগুলো যেন মানুষ ভুলে যায় বা নজর ঘুরে যায়। পশ্চিমবাংলায় বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হবেন মুখ্যমন্ত্রী, এর চাইতে কলুষিত মনোভাব হতে পারে না। দুর্নীতিতে একেবারে ডুবে গেছেন, তারা বিশ্ববিদ্যালয় চালাবেন। এটা মান সম্মান থাকছে না, নিজেদের মান সম্মান নেই, মুখ্যমন্ত্রীর মান সম্মান নেই, শিক্ষামন্ত্রীদের মান সম্মান নেই। তারা বোঝেন না যে তারা অপরাধী। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও ভিজিটর পদ নিয়ে বিতর্কের জল কত দূর গড়ায় এখন সেটাই দেখার। সনৎ ঝা, প্রসেনজিৎ সাহা, অরিন্দম সেন, এবিপি আনন্দ। চোখ রাখবো পরের খবরে। করোনা থেকে এখনো পুরোপুরি স্বস্তি মেলেনি, আর এর মাঝে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। তথ্য বলছে বিশ্বের 20টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ব্যাধি। আগামী দিনে আরও ছড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গায়ে বসন্তের মতো গুটি, জল ফোস্কা, প্রচন্ড জ্বালা, সঙ্গে জ্বর, কাঁপুনি, মাথা যন্ত্রণা। করোনার পর এবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আর এক সংক্রামক ব্যাধি, মাঙ্কিপক্স। সারা বিশ্বের মতো সতর্ক সারা ভারত, এবং একই সঙ্গে এই রাজ্যেও স্বাস্থ্য দপ্তর সতর্ক। সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করা হয়েছে এবং সতর্ক বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। আমেরিকা, ব্রিটেন ছাড়াও অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, ইসরায়েল, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে সংক্রমণ। ব্রিটেনে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ। মূলত ইউরোপে থেকে সীমাবদ্ধ ছিল, এখন বিগত কয়েকদিন আমরা দেখছি যে লাতিন আমেরিকা, যেমন আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ইত্যাদি মহাদেশেও এটি ছড়াচ্ছে। সুতরাং ভারতীয় উপমহাদেশেও যে কোনো সময় এটি প্রবেশ করতে পারে। বিশেষ করে এই দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্যিক যে বিমান যোগাযোগ অব্যাহত আছে, সুতরাং ঝুঁকি থেকেই যাচ্ছে। এতদিন মোটামুটি ইউরোপ অবধি সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন আর্জেন্টিনাতে হচ্ছে। পরিষ্কার কথা, জ্বর আর ফোস্কা যদি থাকে তাকে আইসোলেট করে দাও, একটা জায়গায় নিয়ে যাও। নির্দিষ্ট ভ্যাকসিনও নেই, কিছু ওষুধ আছে, টেকোভিরিম্যাট বলে একটা ওষুধ আছে, সাইডোফোবির আছে, ব্রিনোসাইডোফোবির আছে, কিন্তু এগুলো গবেষণামূলক। ভারতে এখনো মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ না মিললেও সতর্ক কেন্দ্র। আগেই রাজ্যগুলিকে সাবধান করেছিল স্বাস্থ্য মন্ত্রক, এবার অ্যাডভাইজারি প্রকাশ করলেও স্বাস্থ্য দপ্তর। কারো যদি র্যাশ বা মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যায়, সেক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যে দেশগুলিতে এই ভাইরাস ছড়িয়েছে সেখান থেকে 21 দিনের মধ্যে আসা ব্যক্তির ওপর বাড়তি নজরদারি।
মাঙ্কি পক্স পজিটিভ এমন কারো বা সন্দেহভাজনের সংস্পর্শে এলে 21 দিন আইসোলেশনে থাকতে হবে। বিষয়টি প্রশাসনকে জানাতে হবে। সন্দেহভাজন রোগীকে আইসোলেশনে রাখতে হবে। এই ধরনের ঘটনার সামনে এলে সঙ্গে সঙ্গে জানাতে হবে সিএমওএইচ বা এমএসওকে। মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার সময় সমস্ত রকম সাবধানতা অবলম্বন করতে হবে যাতে তা কোনোভাবেই ছড়িয়ে না পড়ে। সতর্ক করা হয়েছে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। মানে আইসোলেশন এমনি বেশিরভাগই দেখা যাচ্ছে 7-8 দিনে সেরে যায়, 5 থেকে 10% কমপ্লিকেশন হতে পারে। সে তো যে কোনো এমনি মানুষেরই কমপ্লিকেশন, সেটাও কমপ্লিকেশন। অ্যালার্ট থাকতে, রেডি থাকতে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মাঙ্কি পক্স সতর্কতায় তৈরি রাখা হয়েছে বেলেঘাটা আইডিকে। সন্দেহভাজন রোগী এলে এখানে রেখেই হবে চিকিৎসা পর্যবেক্ষণ। এটার সঙ্গে কোভিডের মেন তফাৎ হলো কোভিড যতটা বেশি ছোঁয়াচে এটা অতটা বেশি ছোঁয়াচে নয়, ফলে চান্স অফ স্প্রেড অনেকটা লেস। এবং এটা কিছু কিছু জায়গায় এনভায়রনমেন্টাল বিশেষে এটা থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সার্ভাইভ করাটা মুশকিল হয়ে যায়। তো মেনলি এটা ভাইরাল ডিজিজ, এতে যেটা হয় একটা ফ্লু লাইক সিমটমস হয়। সংক্রমণ মোকাবিলায় রাজ্যের বিমানবন্দর ও বন্দর এলাকাগুলিতে চলছে বাড়তি নজরদারি। ঝিলমকরণ চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতাকে গুলি করে খুন। কংগ্রেস নেতা এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিদ্ধু মুসেওয়ালাকে গুলি করে খুন করা হয়েছে। পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা সিদ্ধু মুসেওয়ালাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। গাড়ি ঘিরে ধরে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। গুলিবিদ্ধ আরো 2 জন, যাদের চিকিৎসা চলছে হাসপাতালে। মানসা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। শনিবার কংগ্রেস নেতা নিরাপত্তা তুলে নেয় পাঞ্জাবের আপ সরকার। প্রশ্নের মুখে আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের আইন শৃঙ্খলা পরিস্থিতি। নিরাপত্তা তুলে নেওয়াতেই হামলা, এমনটা অভিযোগ বিরোধীদের। 2 জন নিরাপত্তা রক্ষী থাকলেও সঙ্গে নিয়ে বেরোননি কংগ্রেস নেতা, এমনটা দাবি পাঞ্জাব পুলিশের ডিজিপির। সিদ্ধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে সিট গঠন পাঞ্জাব পুলিশের। ये एक इंटर गैंग राइवलरी का केस लगता है, क्योंकि इनके जो एक मैनेजर हैं शगनप्रीत, इनका नाम आया था जो विक्की मिड्डू खेड़ा वाले मर्डर केस में। वो अभी विदेश में ऑस्ट्रेलिया में निकल गए हैं। लॉरेंस बिश्नोई गैंग का इसमें हाथ है और इसकी जिम्मेदारी जो है वो लकी उन्होंने ले ली है उनकी गैंग के कनाडा से। इसके बारे में 2-3 बातें मैं बताना चाहूँगा। अभी तक के जो इसमें इन्वेस्टिगेशन में आया कि इनके पास सिक्योरिटी के पंजाब पुलिस के 4 कमांडो थे, और अभी घल्लूघारा की वजह से हर साल पंजाब में सिक्योरिटी से थिन आउट करके फोर्स निकालते हैं, जिससे घल्लूघारा के अरेंजमेंट फुल प्रूफ हों। उसमें इनके 2 कमांडो विड्रॉ किए गए थे। 2 कमांडो इनके पास थे, लेकिन जब ये गए तो दोनों कमांडो को साथ नहीं लेके गए थे, घर पर छोड़ के गए थे, और रादर ये कह गए थे कि अब आपको आने की ज़रूरत नहीं है। इनके पास एक प्राइवेट बुलेट प्रूफ गाड़ी थी, वो भी नहीं लेके। নেপালে বিমান দুর্ঘটনায় 4 ভারতীয় সহ 22 জনের মৃত্যুর আশঙ্কা। পোখরা থেকে জমসম যাচ্ছিল বেসরকারি সংস্থার বিমানটি। খোঁজ মিলেছে ধ্বংসাবশেষের, তবে খারাপ আবহাওয়ার জন্য বিঘ্নিত হয়েছে উদ্ধার কাজ। 4 বছরের মধ্যে ফের দুর্ঘটনার কবলে নেপালের বিমান। 4 ভারতীয় সহ 7 জন বিদেশি যাত্রীকে নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল তারা এয়ারের প্লেন। রবিবার সকাল 9:55 নেপালের পোখরা থেকে 22 জন যাত্রীকে নিয়ে উড়েছিল বিমানটি। গন্তব্য ছিল জমসম, কিন্তু 20 মিনিটের যাত্রাপথ শেষ হওয়ার আগেই ঘটে যায় অঘটন। পোখরা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল 10:07 এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগের মুহূর্তে মুস্তাঙ্গের লেটে এলাকার আকাশে ছিল বিমানটি। প্রায় 3.5 ঘন্টা পর মুস্তাঙ্গে উদ্ধার হয় বিমানের ধ্বংসাবশেষ। বিমানে 4 ভারতীয় যাত্রীর মধ্যে ছিলেন অশোক কুমার ত্রিপাঠী, ধনুষ ত্রিপাঠী, ঋতিকা ত্রিপাঠী এবং বৈভবী বন্দেকর। প্রত্যেকেই মুম্বাইয়ের বাসিন্দা। 4 ভারতীয় ছাড়াও বিমানটিতে ছিলেন জাপানের 3 যাত্রী। দুর্ঘটনার পর হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজে নামে নেপালের সেনাবাহিনী। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে দফায় দফায় বাধার মুখে পড়ে উদ্ধার কাজ। 2012 সালে পোখরা থেকে জমসম যাওয়ার পথে নেপালের অগ্নি এয়ারের একটি বিমান ভেঙে মৃত্যু হয়েছিল 15 জনের। 2014তে পোখরা থেকে জুমলা যাওয়ার পথে ভেঙে পড়ে নেপালের এয়ারলাইন্সের বিমান।
তাতে প্রাণ যায় 18 জনের। 2 বছর পর 2016 সালে তারা এয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 23 জনের। 2018তে কাঠমান্ডু যাওয়ার পথে ভেঙে পড়েছিল বাংলাদেশের ইউএস বাংলার যাত্রীবাহী বিমান। 71 জনের মধ্যে মারা যান 49 জন। 4 বছর পর ফের বিমান ভেঙে পড়ল নেপালে। এবিপি আনন্দ। প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে দক্ষিণেশ্বর মন্দিরে হলো ফলহারিণী কালী পুজো। রীতি মেনে রামকৃষ্ণ পরমহংসদেবের শয়নকক্ষে হয় মা শারদার পুজো। তারাপীঠেও বিশেষ পুজোর আয়োজন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা, দক্ষিণেশ্বর তারাপীঠ মন্দিরে মহা সমারোহে দেবীর আরাধনা। বিশ্বাস, এই পুজোতে কৃতকর্মের যাবতীয় ফল হরণ করেন দেবী, তাই এই পুজোর নাম ফলহারিণী কালী পুজো। রবিবার দিনভর দক্ষিণেশ্বরে ছিল বিশেষ পুজোর আয়োজন। সন্ধে হয় বিশেষ আরতি। রাতে প্রতিষ্ঠা করা হয় পুজোর ঘট, তারপর শুরু হয় পুজো। রাতভর চলে পুজো পাঠ। আর এই বিশেষ দিনে সকাল থেকেই ভক্তের ঢল নামে দক্ষিণেশ্বর মন্দিরে। ফলহারিণীর যে অমাবস্যা, সেই যে বিশেষ পুজো, তার যে ভিড়, দক্ষিণেশ্বরের ছবিটা দেখাবো। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। সকাল থেকে কিন্তু সময়ের তালে তালে কিন্তু ভিড় পাল্লা দিয়ে বাড়ছে। হিন্দু ধর্মে যে 3টে মহাপুজোর উল্লেখ আছে, এটা তার অন্যতম। আমরা রাত গঙ্গায় প্রাণ চলে যাওয়ার পরেই মহাপূজা শুরু করব। ফলহারিণী কালী পুজোতে ফল দিয়ে মায়ের কাছে পুজো দেওয়া হবে। যার যার মনের কামনা বাসনা পূর্ণ করবে, এই আশা নিয়েই পুজো দিতে এসেছি। আমরা যেরকম ধরনের শুনে এসেছি প্রথম থেকে, সেইভাবেই পুজোটা দেব। আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি মায়ের দর্শন পাওয়ার জন্য, গন্ডিও কেটেছি। কথিত আছে ফলহারিণী কালী পুজোয় শারদা মাকে দেবী জ্ঞানে ষোড়শ উপচারে পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তাই ফলহারিণী কালী পুজোর পাশাপাশি সেই রীতি মেনে এদিন রামকৃষ্ণের শয়নকক্ষে মা শারদার পুজো হয়। দক্ষিণেশ্বরের পাশাপাশি এদিন তারাপীঠেও বিশেষ পুজোর আয়োজন। সন্ধে বিশেষ আরতি, মধ্যরাতে নিশি পুজোর আয়োজন। রাতে খিচুড়ি ও পাঁঠার মাংস সহযোগে মায়ের ভোগ দেওয়া হয়। ভাদ্র মাসে কৌশিক অমাবস্যার পর এই ফলহারিণী অমাবস্যা কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হয়। কিন্তু যেহেতু ট্রেন বন্ধ আছে, তা সত্ত্বেও কিন্তু গাড়ি করে, ভাড়া গাড়ি করে প্রচুর মানুষ এসছেন। আর ট্রেন সার্ভিস চালু থাকলে কিন্তু এই ভিড়টা কয়েক গুণ বেড়ে যেত। জানি যে তারা মা ভীষণই জাগ্রত, আর এখানে এসে তো সেটা বুঝতেই পাচ্ছি। হাজার হাজার ভক্ত এখানে এসছে। অপেক্ষা করছি কখন মায়ের কাছে গিয়ে পৌঁছবো। আজকে ফলহারি অমাবস্যায়, এই অমাবস্যায় প্রতি বছরই আসি, মায়ের দর্শন করি, মাকে পুজো দিই। মনস্কামনা যেটা থাকে সেটা মাকে বলি, সেই মনস্কামনা পূরণ হয়, সেই উপলক্ষেই আসা। পুজো দেখতে গভীর রাত পর্যন্ত মন্দির চত্বরে ভক্তদের ভিড়। সত্যজিৎ বৈদ্য ও নান্টু পালের রিপোর্ট, এবিপি আনন্দ।